মায়া পর্ন ভিডিও দেখার জন্য মাঝরাতে নিজের ল্যাপটপটা হাতে নেয়। অনেক আগ্রহ নিয়ে ভিপিএন চালু করেই ওয়েবসাইটে প্রবেশ করে। প্রথম ভিডিওটা চালু করতেই মায়া বিছানা থেকে লাফিয়ে কয়েক হাত পেছনে চলে যায়, যার ফলে সে বিছানা থেকে নিচেই পড়েই গেল। ভয়ে ভয়ে মায়া কোনো রকম নিচ থেকে ল্যাপটপের দিকে উঁকি দেয় এবং আবারও সে ভয়ে চোখ বুজে নিল, কারণ ল্যাপটপে তার নিজের ভিডিও দেখতে পাচ্ছিল সে। নিজের সাদা চামড়ার লম্বা চওড়া প্রেমিকের সাথে গত ফেব্রুয়ারিতে এই আকামটা করেছে মায়া। ভালোবাসা দিবসে একটু শারীরিক চর্চা করার হয়তো ইচ্ছে জেগেছিল, অথচ এখন জুন মাস, প্রায় 4 মাস পর সে নিজেই তার শরীর চর্চার ভিডিও দেখছে। সে জানেও না কখন কে কোথা থেকে করেছে এই ভিডিও। ওই বাসায় কেউ ছিল না, তবে কে হবে? মায়া প্রচুর ডিপ্রেশনে পড়ে যায় এবং ফাইনালি সন্দেহ করে তার প্রেমিক ফাহিমের উপর। মায়া ল্যাপটপে ভিডিও অফ করে তড়িঘড়িতে ফাহিমকে কল দেয়, কিন্তু ফাহিম কল ধরে না। মায়া তখনই একটা নোটিফিকেশনের শব্দে চমকে ওঠে। দেখে মেসেঞ্জারে তার এক বান্ধবী আদ্রিতা একটি ভিডিও পাঠিয়েছে এবং সাথে লিখেও দিয়েছে, দোস্ত, সেই এনজয় করলি, আমাদের তো জানালিও না। মায়া মেসেজটা দেখে লজ্জায় ইতস্তত হয়ে যায়। সে রাগে আবারও ফাহিমকে কল দিতে থাকে, কিন্তু ফাহিমের কল রিসিভ করার নাম গন্ধও নেই। এদিকে কল কেটে যাবার পর আবার যখনই কল দিতে যাবে, তখনই মায়ার ফোনে তার কলেজ ফ্রেন্ড সাগরিকা রয় কল দেয়, যার ডাকনাম সাগরিকা শুধু। এদিকে মায়া কল ধরে না। সে বুঝে গেছে কেন কল দিচ্ছে। কিছুক্ষণ পর আবার কল দিয়ে বসে তার কলেজেরই নুরুজ্জামান। মায়া লজ্জার জন্য সেটাও ধরে না। কলটা কাটা যেতেই মায়া ফাহিমকে আবার কল দিতে থাকে। এদিকে ফাহিম কল ধরছেই না। তখনই মায়ার ফোনে নুরুজ্জামান মেসেজ দেয়, বন্ধু, তোর বুকের সাইজ এত বড় কিভাবে? আমি তো কল্পনাও করতে পারিনি। কাটা গায়ে নুনের ছিটা মেরে দিলে হয়তো এর চেয়েও কম আঘাত লাগতো। মায়া শেষমেশ সহ্য করতে না পেরে, না রে ভাই, আত্মহত্যা করেনি। কেন আপনি বারবার সেটাই ভাবছেন? পড়ার আগেই কল্পনা করে নিলে কিভাবে হবে? মায়া সহ্য করতে না পেরে ফোনটা এক আছাড় মেরে দেয় এবং তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায়। বড়লোক বাবার রাজকন্যা, তাই ব্ল্যাক কার্ডটা নিয়ে বের হয়েছে। রাজকন্যার ভাইরাল হয়ে গেছে, এখন রাজকন্যা ফাটছে আর কি। মায়া সোজা রওনা দেয় ফাহিমের বাসার উদ্দেশ্যে। বাসার সামনে এসে দেখে একটা গাছের গোড়ায় কে যেন নড়াচড়া করছে। মায়া গাড়ি থেকে নেমেই তার দিকে এগিয়ে যায়, আর সামনাসামনি যেতেই বুঝে ফেলে এটা ফাহিম। মায়া রাগের মধ্যেই প্রশ্ন করে, আমার কল ধরলি না কেন বাইনচোদ? সব তো শেষ করে দিলি আমার। রাগের মাঝেই মায়া কথাগুলো বলে চিল্লাচ্ছে। এদিকে ফাহিম একটা কথাও বলে না। সে গাছের গোড়ায় কি যেন করছে। মায়া সেদিকে খেয়াল করে দেখে ফাহিম ফাঁসির তড়ি বানাচ্ছে। মায়া ভয়ে দৌড়ে যায় ফাহিমের কাছে এবং পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি ফাহিম, কিন্তু আমাদের অন্তরঙ্গ এর ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। সবাই কল মেসেজ দিয়ে জ্বালিয়ে মারছে। কে ভাইরাল করলো এসব? আমাকে বাঁচাও ফাহিম। কথাগুলো কান্না করতে করতেই বলল মায়া। এদিকে ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, আমি জানি না মায়া, এইটাও জানি না সেটা ভিডিও করেছে কে। তাছাড়া সেদিন আমি ফোন বাসায় রেখেই গিয়েছিলাম। কিন্তু এখন যত যাই করি, এই সমাজে মুখ দেখাবার মতো পরিস্থিতি নেই আমার। আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি, তুমিও গেলে আসো। হ্যাঁ, এইবার আপনি ঠিক ধরেছেন হয়তো। ওরা দুজনেই ফাঁসির দড়িতে ঝুলে যায়। এরপরের ঘটনা তো আর বলতে হবে না, বুঝেই যাচ্ছেন। মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কিভাবে তাদের মৃত্যুর খবর ছড়াচ্ছে। যে নুরুজ্জামান গতকাল রাতে মেসেজ দিয়েছিল তোর বুকের সাইজ এত বড় কেন, সেই নুরুজ্জামান আজ ফেসবুকে পোস্ট দিচ্ছে। বেঁচে থাকতে মেয়েটির পাশে দাঁড়ালে হয়তো সে বেঁচে যেত। আমরা মানুষরা বিবেক দিয়ে চিন্তা করি না। আল্লাহ হেদায়েত দান করুক। আর সেই পোস্টে লাইক ৮৬,০০০ এবং কমেন্ট ৩১,০০০। যাক,
রিয়াজ বইটা লিখে সোফায় গা হেলান দিয়ে বসে। অনেকদিন পর একটা ভালো বই লিখেছে সে। একটা ভালো মেসেজ দেওয়া গেল এবং কিছু নর পশুদের দেখানো হলো যারা মুহূর্তে রূপ বদলায়। রিয়াজ আশা করে তার এই বইটা এইবার হিট খাবেই খাবে এবং সেই লেখার উপর একটা মুভিও তৈরি করবে। শুধু ডিরেক্টরের অভাব, আর বাজেটও কম ওর কাছে। এদিকে রিয়াজের বন্ধু নিলয় কোথা থেকে যেন দৌড়ে আসে। মনে হচ্ছে কড়া কোনো ঘটনা ঘটিয়ে এসেছে। নিলয় হাঁপাতে হাঁপাতে রিয়াজের পায়ের কাছে লুটিয়ে পড়ে। রিয়াজও এক লাফে মেরে সোফায় উঠে যায়। এরপর রিয়াজ বলে ওঠে, কিরে, এভাবে পাগলা করার মতো কোথা থেকে ছুটে আসলি? কোথাও গণধোলা খেলি নাকি? রিয়াজ, রিয়াজ, তোর জন্য একটা তেলে ভাজা খবর নিয়ে আসলাম। তুই যা চাইতি ঠিক সেটাই হয়েছে। একটা গ্রামে মানুষ পাখির মতো মরছে। সবাই ধারণা করে যাচ্ছে এসব একটা অশরীরী করে বেড়াচ্ছে। তোর লেখা এবার হিট হবেই। সেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। তুই তাড়াতাড়ি গ্রামটা নিয়ে লিখে ফেল এবং এক্ষুনি তা মার্কেটে ছেড়ে দে। আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। আবাল কোথাকার! এদিকে মানুষ মরছে আর তুই আমাকে বড় লোক হবার কথা বলছিস? তোর মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই? না মানে একটা বাস্তবতার উপর বই লিখলে তা ভালো সাড়া পাবে এবং তুইও রাতারাতি নাম কামাই করতে পারবি। তাই একটা কনসেপ্ট দেখিয়ে দিলাম। তুই কি অমানুষ? এভাবে কেন বলছিস বন্ধু? না, তুই কি হৃদয়হীন? ঠিক আছে, বাদ দে। বাদ দিব মানে? এত বছর পর একটা ভালো খবর দিলি, তোকে তো চুমু দিতে মন চাচ্ছে। আমি বই হিট খাওয়ার খুশিতে উল্টাপাল্টা বলে দিলাম, আর তুই সিরিয়াসলি নিলি? নিলয় কিছুক্ষণ চুপ থেকে রিয়াজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর মুখের নকশা পাল্টে ধীর কণ্ঠে উত্তর দিল, আমার জুতাটা নতুন কিনেছি, মনে রাখ। মানে নিলয় একটু অভিমান করলো আর কি। কিন্তু রিয়াজ এখন থেকেই তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। বইয়ের পাতায় এত বছর ধরে লিখেও সে ভাইরাল হলো না। এদিকে এই কনসেপ্ট লিখলে তার লেভেল কোথায় গিয়ে দাঁড়াবে, এইটা সে ভালোই টের পাচ্ছে। রিয়াজ নিলয়কে বলল, বন্ধু, ব্যাগ গোছা, আমরা আজই গ্রামে যাব এবং নিজের চোখে সরাসরি যা দেখব তা লিখে ফেলবো। এতে আরও আকর্ষিত করতে পারবো পাঠকদের। ওপারে নিলয় প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয়েই গেল। তারা তখনই প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যাগ গুছিয়ে বাসস্ট্যান্ডে রওনা দেয়। রিয়াজ খুব আগ্রহ নিয়ে এগোতে থাকে। বাসস্ট্যান্ড বেশি দূরে নয়, হেঁটে গেলে 10 মিনিট। হাঁটার মাঝে নিলয়কে রিয়াজ প্রশ্ন করে, আচ্ছা বন্ধু, ওই এলাকার নাম কি? নিলয় হাঁটার মাঝেই উত্তর দেয়। গালকাটা কবরস্থান। থমকে দাঁড়িয়ে যায় রিয়াজ, চোখে মুখে ভয়ের ছাপ। নিলয় বলল, কিরে, তোর ফেটে গেল নাকি? রিয়াজ কোনো উত্তর দেয় না। মুখে হঠাৎ করেই যেন ঘামের রেশ পড়ে গেল। নিলয় আবার বলল, প্রথমে আমিও ভয় পেয়েছি এই গ্রামের নাম শুনে। গালকাটা কবরস্থান নাকি পুরো এলাকার নামই, অথচ ওই গ্রামে একটাও নাকি কবরস্থান নেই। তবুও এলাকার নাম গালকাটা কবরস্থান। এরপর খটকা কমলো আমার। আমি বুঝেছি এলাকার নামটা হয়তো কোনো মূর্খ রেখেছিল। রিয়াজ কিছুক্ষণ চুপ থেকে আবার হাঁটা শুরু করে এবং হাঁটার মাঝেই বলল, আমি মাঝে মাঝে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্পষ্ট কিছু দেখি না, তবে একটা সাইনবোর্ড স্পষ্ট দেখা যায় এবং সেখানে লেখা থাকে গালকাটা কবরস্থান। এরপর আবার কিছু গাছও দেখি, আবার অনেকগুলো প্রজাপতিও দেখতে পাই। কিন্তু এই গালকাটা কবরস্থান নামটাও দেখি আমি। আর যখনই আমার ঘুম ভাঙে ঠিক তখনই আমার হৃৎপিণ্ড কাঁপতে থাকে। আমি অনেক খোঁজ নিয়েছি, কিন্তু এই নামের কোনো এলাকা খুঁজে পাইনি। আজ তোর থেকে শুনলাম, তাই একটু ভয় পাচ্ছি। কোনোভাবে আমার সাথে এই এলাকার কোনো সম্পর্ক নেই তো? রিয়াজের কথা শুনে নিলয় কিছুই বুঝে উঠতে পারে না। ততক্ষণে তারা বাস স্ট্যান্ড চলে আসে। বগুড়ার টিকিট কেটে ওরা বাসের সিটে বসে, কারণ বগুড়ার মধ্যেই সেই কালাকাটা কবরস্থান নামক এলাকাটা রয়েছে। সিটে বসার পর নিলয় আবার রিয়াজকে প্রশ্ন করে, আচ্ছা বন্ধু, তুই আর কি কি দেখিস? আর কিছু না, শুধু এটুকুই। আমার কেন যেন মনে হচ্ছে আমরা সেই গ্রামে যাচ্ছি না, আমাদের কেউ নিয়ে যাচ্ছে। কী সব ফালতু কথা বলছিস? তোর বই হিট খাওয়াতেই হবে। ভুলে যাস না, এটা তোর জন্য একটা লাকি চান্স। কেমন হয় যদি আমরা ঘরে বসে খোঁজ নিয়ে সেই এলাকা সম্বন্ধে লিখি? কিন্তু এতে অনেক কিছুই হাতছাড়া হবে। আমাকে এলাকাটা টানছে রে, কেমন যেন ভেতরে শূন্য শূন্য একটা ভাব হচ্ছে। কিছু নয়, তুই শুধু কাজে ফোকাস কর।
তুই সেখানে বই লিখতে যাচ্ছিস এবং তোর কাজ হচ্ছে শুধু বই লেখা। এলাকার সমস্যাগুলো লিখবি, এরপর বানোয়ারি একটা গল্প সাজিয়ে সমাধান দিয়ে ফেলবি। আমরা সাথে সাথে ব্যাক করব। এরপর আর কোনো কথা হয় না। ওরা দুজন রওনা হয় গালকাটা কবরস্থান এলাকার উদ্দেশ্যে। স্যার, নাইমা পড়েন, বাস চলে আছে। কথাটা শুনে নিলয় আর রিয়াজ চমকে ওঠে। ঘুমের মাঝে কখন চলে এলো টেরই পায় না তারা। বাস থেকে নেমে ওরা দেখে অনেক সিএনজি ড্রাইভাররা তাদের ডাকছে। মামা আহেন, মামা আমি কম রাখমু, মামা এইটা এসে বসেন, মামা এইদিকে এইদিকে। রিয়াজ আর নিলয় কনফিউজড হয়ে যায় তারা কোন গাড়িতে উঠবে। সবাই যেভাবে ডাকছে ফিরিয়ে দিতেও লজ্জা পাচ্ছে। নিলয় হাঁক চেঁচিয়ে বলে, গালকাটা কবরস্থান এলাকার ভাড়া কত? নিলয়ের কথা শুনে সব ড্রাইভার চুপ হয়ে যায়। মনে হচ্ছে এরা রিয়াজদের চোখেও দেখছে না। কিছুক্ষণ পর সবাই অন্যান্য যাত্রীদের ডাকাডাকি শুরু করে। রিয়াজ বেশ অবাকই হয়। এলাকার নাম শুনতেই সবাই এত ঘাবড়ে গেল কেন? ওরা একটা ড্রাইভারের সামনে যায়, কিন্তু নোটিস করে ড্রাইভার তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। কেমন যেন এড়িয়ে যাচ্ছে সে। পরপর তারা কয়েকজনের সামনে গিয়ে বলল, মামা যাবেন? কিন্তু কেউ তাদের হ্যাঁ বা না কিছুই বলছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য মানুষ তাদের সামনে দাঁড়িয়ে আছে। রিয়াজ আর নিলয় হতাশ হয়ে এক সাইডে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই কেউ তাদের পিছন থেকে ধীর কণ্ঠে বলল, আমি যাইব মামা, কিন্তু ভাড়া একটু বাড়াইয়া দিতে হইব। রিয়াজ আর নিলয় চমকে উঠে পিছনে তাকায়। দেখে একটা বৃদ্ধ লোক চাদর গায়ে দাঁড়িয়ে আছে। তার চেহারা কুৎসিত কালো এবং একটি চোখ পুরো সাদা। লোকটার দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে দুজনেই। এটা মানুষ নাকি ভূত? লোকটা আবার বলে, স্যার, ভয় পাইবার কারণ নাই। আমি ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, চোখ আঘাত পাইছি তখন, তাই এই রকম দেখায় আমারে। ওনার কথা শুনে নিলয় মুখের ভিতর ফিসফিস করে বলতে লাগলো। ভাষাটাকে পুরো গণহত্যা করে দিল। যাই হোক, ওরা লোকটার গাড়ির সামনে যায় অবশেষে। ব্যাগ গাড়ির পিছনে রেখে দুজনেই উঠে বসে। ড্রাইভার সাহেব গাড়ি চালু দেওয়ার আগে একটা গান চালিয়ে দেয়। সাউন্ড বক্স ওনার গাড়িতেই ফিট করা, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে গানটা রিয়াজ আর নিলয় হজম করতে পারছে না। সেই 1968 সালের একটা পুরনো গান। গানের সাউন্ড কোয়ালিটি শুনে ওদের বিষ হজম করার শাস্তি অনুভব হচ্ছে। এদিকে ড্রাইভার গাড়ি চালু দিয়ে টান দিল। রিয়াজ আর নিলয় কানে হেডফোন গুঁজে দিয়ে কুচকুচ গান লাগিয়ে দিল। অন্তত গাড়ির গানটা শোনা যাচ্ছে না। রাত গভীর হয়ে যাচ্ছে। এখন প্রায় রাত 11:53। শুনশান একটা নিরিবিলি পথে গাড়িটা গন্তব্যে পৌঁছতে থাকে, অথচ গন্তব্য আজও কারো জানা নেই। ওদের টার্গেট হচ্ছে গালকাটা কবরস্থান এলাকায় নেমে একটা হোটেল খুঁজে নেবে, কিন্তু হোটেল কি তারা আসলেই পাবে? দেখা যাক সামনে কি হয়। রিয়াজ নিলয় হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ওদের কিছুই মনে নেই। হুট করে ড্রাইভারের ডাকে তারা লাফিয়ে উঠল। স্যার, আইসা পড়ছি, আপনারা নাইমা যান। রিয়াজ নিলয় ঘাবড়ে লাফিয়ে ওঠে ঠিকই, কিন্তু ওঠার পর তারা আরও বেশি ঘাবড়ে যায়। ওদের গাড়ি একটা নদীর পাশে দাঁড় করানো। গাড়িও কোনো রাস্তায় নয়, একটা বিলের উপর। রিয়াজ ড্রাইভারকে বলল, আপনি কোথায় নিয়ে এলেন আমাদের? নদীর পাড়ে এনে বলছেন এলাকা এসেছে। ড্রাইভার কিছুটা মুচকি হেসে বলল, স্যার, এইখান থেকে নদী পার কেমনে হমু? আপনারা একখান নৌকা নিয়ে নদী পার হইতে হইব, অন্য কোনো রাস্তা নাই। এই নদীর ওপার হচ্ছে গালকাটা কবরস্থান এলাকা। আমি অহন কি করমু কন? আপনারা কি আগে থেকে জানতেন না যে নদী পার হইতে হইব? রিয়াজ নিলয়ের দিকে তাকিয়ে একটু চোখ রাঙায়। নিলয় তাল হারিয়ে মাথা অন্য দিকে ঘোরায়। এরপর রিয়াজ ব্যাগ বের করে গাড়ি থেকে নেমে পড়ে। নিলয়ও রিয়াজের পিছনে বের হয়। রিয়াজ ড্রাইভারকে টাকা দেওয়ার আগে বলল, আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ড্রাইভার কিছুক্ষণ রিয়াজের দিকে তাকিয়ে থাকে, তারপর বলল, জি, কি জিগাইবেন জিগান। রিয়াজ কিছুটা খুশি হয়ে ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করে। এরপর লোকটাকে জিজ্ঞেস করে,
স্টেশনে এলাকার নাম শুনে সবাই ভয় পাচ্ছিল কেন? আর আপনিও বা কেন আসলেন? অন্যদের মতো ভয় কেন পাননি? রিয়াজের কথা শুনে ড্রাইভার একটু আনইজি ফিল করে, কেন তা অজানা, কিন্তু পরবর্তীতে তার বয়ানে ক্লিয়ার হয়ে গেল সব। ড্রাইভার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জবাব দিতে থাকে। আমি অ্যাক্সিডেন্ট করি নাই স্যার, আমার বাড়ি ওই গ্রামে। আমি একদিন রাস্তায় গাড়ি চালাইতেছিলাম, হঠাৎ কইরা দেখি মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হইয়া গেছে। আমি বুঝি নাই কি হইল, তাই গাড়ি থেকে নাইমা পেছনের ইঞ্জিন চেক করতেছিলাম। তখন আমার লগে যেটা হইছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। কি হয়েছিল সেদিন? আমি গাড়ি থেকে নামার পর ইঞ্জিন চেক করতেছিলাম, তখন মনে হইল আমার পেছনে কেউ দাঁড়াইয়া রইছে। ডর লাগতাছিল আমার। ডরে ডরে আমি পেছনে তাকায় দেখি লম্বা কিছু একখান জিনিস আমার মুখটা চাইপা ধরছে। ওইটা বহুত লম্বা কিছু আসিল স্যার। আমার মুখ ওর হাত দিয়ে এমনভাবে চাইপা ধরছে আমি আর কিছু দেখতাছিলাম না। পরে হে আমার গাড়ির লগে চাপে ধরছে, আর তখন আমি হের চেহারা দেখছিলাম কি ভয়ঙ্কর। আমি মুখে কইয়া বুঝাইতে পারবো না স্যার, এত ভয়ঙ্কর। তারপর ওইটা আমার চোখে একটা আঙ্গুলের নখ ঢুকিয়া দিছিল। বলেন কি এরপর? পরে আমি বেহুশ হইতে আসিলাম আস্তে আস্তে, কিন্তু বেহুশ হইবার আগে আমি দেখছিলাম হ্যাঁ আমার চোখ খুইল্লা খাইতেছিল। আমার খালি একটা চোখ খোলা আছিল, আর এইটা দেখার পর আমি বেহুশ হইয়া যাই। এরপর জ্ঞান আইসে যখন, তখন আমি আমারে হসপিটালে দেখি। আমার একটা চোখ তখন থেকে নাই। পরে বউ বাচ্চা লইয়া আমি এই গ্রামে চইলে আইছি। সো স্যাড, আপনার সাথে অনেক খারাপ হয়েছে। কিন্তু আপনি যেহেতু এই অশরীরীকে নিজের চোখে দেখেছেন, তবে এখানে আসতে ভয় পাননি কেন? কারণ আমার বিশ্বাস একদিন কেউ আইব আর ওই অশরীরে মারব। ওই গ্রামে কেউই যাইতে চায় না। আপনি যখন কইলেন ওখানে যাইবেন, তখন আমার মনে হইল আপনি এই এলাকারে মুক্ত করবার লইগে আইছেন। আমার কেন জানি মনে হইতাছে আপনি ওই অশরীরে মারতে আইছেন, গ্রামের সব বাইরে মুক্ত করবার লইগে আইছেন। ভুল ধারণা। আমি শুধু একজন লেখক, আর আমি এসেছি এই ঘটনাকে বইয়ের পাতায় তোলার জন্য। আচ্ছা, শেষে একটা কথা বলছেন যে গ্রামের মানুষদের মুক্ত করার বিষয়ে, কিন্তু গ্রামে এমন হবে যেন মানুষরা পালিয়ে কেন আসে না? তারা গ্রামে থেকে যাচ্ছে কেন? এইটাই তো বড় প্রবলেম। এই নদী দিয়া সবাই ওপারে যাইতে পারে, কিন্তু আইবার পারে না। নৌকা নিজে নিজে ডুইবা যায়। মানে তাহলে আমরা কিভাবে যাব? এই ঘাটে তো কোনো মাঝি নেই, ওরা কিভাবে আসবে আমাদের নিতে? অপেক্ষা করা লাগবো আপনা গো। এখন কয়টা বাজে দেখেন তো? রাত 12:35। কেন? আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন। একটা বাজলেই ঘাটে একখানা নৌকা ভাসাই দিব। হেনে মাঝি থাকবো না, আপনাগো নিজে থেকেই নৌকা চালাইতে হইব। ও মাই গড, এইটা তো জাস্ট একটা হরর স্টোরি হবে। বুঝি নাই স্যার, কিসের হুরুরি স্টোরি? না তেমন কিছু না। আপনার ভাড়া কত? 320 টাকা স্যার। এই নিন, আর ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। কি এর ইনিমোশন? না মানে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা স্যার, আমি তাইলে যাইগা। এই বলেই ড্রাইভার গাড়িতে ওঠে। এরপর সে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। চারিদিকে ফাঁকা মাঠ। বর্ষার সময় হলেও কেমন যেন কুয়াশার মতো হয়ে আছে সব। একটা নদীর সামনে, তার উপর দুজন মানুষ একা দাঁড়িয়ে। ভয়ের একটা ইঙ্গিত দিচ্ছে ওদের বারবার। নিলয়ের প্রচুর ভয় লাগছে। সে পকেট থেকে একটা সিগারেট নিয়ে মাঠে বসে পড়ে। রিয়াজ খাতার উপর ড্রাইভারের বলা ঘটনাটা লেখা শুরু করে। নিলয় রিয়াজকে হঠাৎ প্রশ্ন করলো। আচ্ছা রিয়াজ, আমরা ফিরে গেলে কেমন হয়? রিয়াজ কিছুটা অবাক হয়ে নিলয়কে বলল। মানে কি, এত দূর এসে তুই ফিরে যাওয়ার কথা বলছিস? নিলয় একটু ভয়ের স্বরেই আবার জবাব দিচ্ছে। না মানে দেখ, আমি ভাবিনি ঘটনাটা এত ভয়ঙ্কর হতে দাঁড়াবে। একটা অশরীরী লোকটার চোখ কিভাবে খুলে ফেললো। যদি সে আমাদের সামনেও এসে দাঁড়ায়, আর আমাদের চোখটাও যদি খুলে খেয়ে ফেলে, আমাদের কাছে না আছে কোনো শক্তি আর না আছে কোনো মন্ত্র জানা, যদি সে আমাদের মেরে ফেলে? রিয়াজ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। আমি আমার বই মার্কেটে হিট খাওয়ানোর জন্য যেহেতু নেমেছি, তবে আমি তা করেই যাব। এতে যদি মৃত্যুর মুখোমুখি হতে হয় তবে হবেই। নীল এই কথাটা শুনে আবার বলল,
কিন্তু আমি তো এখানে নিশ্চিত মরণ দেখতে পাচ্ছি। দেখ, প্রথম দিনই আমাদের কি হাল হচ্ছে। ফাঁকা একটা শুনশান স্থানে এসে পড়লাম। এখন যদি কোনো অশরী এসে আমাদের ওপর হামলা করে দেয়, বেঁচে ফেরার কোনো চান্সই নেই। তার উপর আবার ভৌতিকভাবে নৌকা উঠবে, আবার সেই ভূতের নৌকায় আমাদের উঠতে হবে। ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে না? এক কাজ করি বন্ধু, আমরা ফিরে যাই। তুই কি পাগল হয়ে গেলি? ড্রাইভার তো বলেই গেল যেন এই নৌকায় যাওয়া যায়। বিপদ থাকলে তো সে আগে থেকেই বলে দিত। রিয়াজ কথার মাঝেই চুপ হয়ে গেল। নিলয় অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলা শুরু করলো। ওয়েট, একটা ব্যাপার তো খেয়াল করলাম না। কি? আমাদের ধোকা দেওয়া হচ্ছে না তো? মানে? একটা সিগারেট দে আগে। নিলয় একটা সিগারেট বের করে দেয়। রিয়াজ সিগারেট ধরিয়ে বলতে শুরু করে আবার। ড্রাইভার বলেছে গ্রামে যে কেউ যেতে পারে কিন্তু আসতে পারে না। তাহলে প্রশ্ন, ড্রাইভার কিভাবে এলো? কথাটা শুনে নিলয়ও বেশ হতবাক হয়ে যায়। নিলয়ও এইবার চিন্তা করে বলতে লাগলো। সত্যি তো, ড্রাইভার তো ফিরে আসতে পারবে না। তবে সে কিভাবে এলো, তাও বউ বাচ্চা নিয়ে? সেটাই তো। আর সে এইটা বা জানে কিভাবে যে রাত একটাই নৌকা ভাসা দেয়? কারণ ড্রাইভার নিজেই বলল সেই গ্রামে নাকি কেউ যায় না। যদি কেউ নাই যায় তবে এই ভাসা দেওয়া নৌকার ব্যাপারে কারো জানার কথা না। তবে ড্রাইভার কিভাবে জানলো? আর নদীর ওপারে যে গালকাটা কবরস্থান, তার গ্যারান্টি কি? শিট, আমার ভয় হচ্ছে রিয়াজ। কোনোভাবে আমরা ফেসে যাইনি তো? বুঝতেছি না। কিন্তু আরেকটা কথা, আমরা শুনেছি একটা অশরীরই মানুষদের খুন করতেছে। তাহলে ড্রাইভার কিভাবে বেঁচে গেল? অশরীরের সামনে পড়ে যাওয়া মানেই তো মৃত্যু। তবে কি এইটা কোনো ড্রাইভার নয়? কথাটা বলেই নিলয় তাকিয়ে আছে রিয়াজের দিকে, আর রিয়াজ তাকিয়ে আছে নিলয়ের দিকে। তাদের সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তারা এতক্ষণ একটা মৃত মানুষের সাথে ছিল, আর তাদের এখানে এনেছেও একটা মৃত মানুষ। কথাটা বলেই নিলয় তাকিয়ে আছে রিয়াজের দিকে, আর রিয়াজ তাকিয়ে আছে নিলয়ের দিকে। তাদের সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তারা এতক্ষণ একটা মৃত মানুষের সাথে ছিল, আর তাদের এখানে এনেছেও একটা মৃত মানুষ। তখনই তাদের পাশে কিছু একটা শব্দ হচ্ছিল। ওরা দুজনেই আচমকা কেঁপে ওঠে। এমন নির্লজ্জ স্থানে আচমকা শব্দ হওয়া মানে ভয় পাওয়া স্বাভাবিক। নিলয় আর রিয়াজ দুজনেই সেই শব্দের ব্যাখ্যা খোঁজা শুরু করে, আর তারা নোটিস করে নদীর কিনারায় কিছুর মোচড়ানোর শব্দ আসছে। ওরা একটু উঠে নদীর কিনারায় যায়, আর দেখে একটা নৌকা ভেসে উঠেছে সত্যি সত্যি। নিলয় আর রিয়াজ অনেকটাই অবাক হয়। নিলয় আবার তাকায় রিয়াজের দিকে, রিয়াজ আবার তাকায় নিলয়ের দিকে। সব কিছুর মাঝে নিলয় বলে, আমাদের কি এখন উচিত এই ভূতের নৌকায় ওঠা? ভাবছি, কিন্তু আর কোনো উপায়ও পাচ্ছি না। একটা উপায় আছে মনে হয়। তাড়াতাড়ি বল কি উপায়। বাড়িতে ফিরে যাই। তোকে এখন আমি ভূতের নৌকায় দূরে থাক, নদীতে ধাক্কা মেরে ফেলে দেবো। রাগ করিস কেন? নৌকায় উঠলেই যদি সেই ভূত এসে আমাদের চোখ উপড়ে নেয়? ড্রাইভার কি বলেছে মনে নাই? এই নৌকার পারে আমাদের গালকাটা কবরস্থান এলাকায় নিয়ে যেতে। তুই ড্রাইভারের কথা নিয়ে পড়ে আছিস? এদিকে ড্রাইভারও ভূত। ভূত কি কখনো কারো ভালোর জন্য বলবে নাকি? আমাদের খারাপ ছেলে সে আমাদের গাড়িতেই একটা কিছু করে ফেলতো। আজকাল দেখছি তুই বন্দুকে রেখে ভূতকে সাপোর্ট দিচ্ছিস বেশি। ধুর, কথা কম বল, নৌকায় ওঠ, যা হবার হবে। কি আবার হবে? মরবো আর কি। চুপ থাকতে বলছি তোকে। দুজনেই আবার উল্টো এসে ব্যাগ কাঁধে নেয়। এরপর আবার নদীর কিনারায় আসে। রিয়াজ নিলয়কে বলল। যা ওঠ। নিলয় মুখ ফ্যাকাশে করে রিয়াজের দিকে তাকায়। রিয়াজও মুচকি একটা হাসি দেয়। নিলয়ও জোরপূর্বক হেসে হেসে বলল, না না বন্ধু, তুমি অনেক জ্ঞানী, প্লিজ তুমি আগে ওঠো। রিয়াজের হাসি থেমে যায়। এরপর রিয়াজও হেসে হেসে বলল, কি বলিস বন্ধু? তুই তোর বন্ধুকে বিপদে ফেলে দিবি? মনে আছে একদিন তুই বলেছিলি আমার জন্য তুই জীবন দিতে রাজি? আজ সেই দিন তোর সামনে। যা বন্ধু যা, আর দাঁড়িয়ে থাকিস না, তোর কথা রাখার সময় এসে গেছে। নিলয় কথা বলার মতো আর কথা খুঁজে না পেয়ে হাসি থামিয়ে দেয়। এরপর নৌকার দিকে ভয়ে ভয়ে তাকায়। রিয়াজ আবার বলে, তাড়াতাড়ি দে। ভূত, আমি নিষ্পাপ। বলেই এক লাফ দেয় নিলয়।
নৌকার উপর যেতেই নিলয় হাউমাউ করে চিৎকার দিতে থাকে। রিয়াজ ধমক মারতেই নিলয় চুপ হয়ে যায়। দেখে রিয়াজও নৌকায়, মানে নিলয়ের পর রিয়াজও লাফ দিয়েছে, আর তাতে নৌকা একটু বেশিই নড়াচড়া করেছে। এই জন্য নিলয় ভয় পেয়ে হাউমাউ করে লাগিয়ে দিয়েছে। এইভাবেই ভয় আর কমেডির মাঝে তাদের রওনা ঘটে গলাকাটা কবরস্থান এলাকায়। ওরা জানেও না যাচ্ছে কোথায়, গ্রামটা কেমন হবে বা কেমন হবে সেখানকার মানুষ। নদীটার মাঝে ওদের নৌকা যাচ্ছে ঠিকই, কিন্তু অনেক ভয় অনুভব হচ্ছে তাদের। নদীটার মাঝে অনেক কুয়াশা জমে আছে, যেন তারা কোনো নদী নয় বরং একটা সাগর পাড়ি দিচ্ছে। পুরো নদীর মধ্যে অন্য কোনো শব্দ নেই, শুধুমাত্র নৌকা চালানোর ফলে পানির শব্দটা ভেসে আসে, আর এতেও তারা ভয় পাচ্ছে। এই শব্দটাও কেমন যেন ভয়ঙ্কর। এমন এক পরিস্থিতিতে এই শব্দটাও ভয় পাইয়ে দিবে স্বাভাবিক। ওরা ধীর গতিতে নদী পার হয়ে যাচ্ছে, যেন তারা মৃত্যুর কোনো শহরের উদ্দেশ্যে রওনা করেছে। অনেকক্ষণ পর তারা নদীর ওপারে গিয়ে পৌঁছয়, কিন্তু এখনও চারপাশে অন্ধকার। নৌকা থেকে তড়িঘড়ি করে দুজনেই নেমে পড়ে। নদীর কূলে ওরা এসে দাঁড়াতেই শোনে পেছনে আবার কিছু মোচড়ানোর শব্দ। চট করে দুজনেই ফিরে তাকায় আর দেখে নৌকাটা ডুবে গেছে নদীতে। নিলয়ের চোখে মুখে ঘামের দেশ, যেমন ভয় পাচ্ছে তেমনি আগ্রহ জেগে যাচ্ছে তাদের মধ্যে। নিলয় রিয়াজের উদ্দেশ্য করে বলল, এখন কোথায় যাব আমরা? এখনও তো গভীর রাত, এখানে কাটাবো নাকি সারা রাত? কি করা যায় ভাবছি। এক কাজ করলে কেমন হয়, সামনে এগিয়ে যাই, দেখি কোনো ঘরবাড়ি আছে কিনা। যদি কারো বাসা পাই তবে রাতটা আমাদের বাসায় থাকতে পারি কিনা দেখবো। এত রাতে কারো বাড়ি উঠানে গেলেও তারা চোর বলে পেটাবে। অন্য কোনো উপায় দেখ। আর কোনো উপায় নেই, নয়তো এখানে রাত কাটাতে হবে। তাইলে আর কি, চোর হিসেবে পেটানো খেয়ে মরতে রাজি, কিন্তু ভূতের খাদ্য হতে চাই না। দুজনেই আবার রওনা করে গ্রামের ভিতর। নদীর কূল পেরিয়ে দেখে সামনে অনেকগুলো গাছ, আর তাদের হাতে এক্সট্রা কোনো লাইটও নেই। ফোনের ফ্ল্যাশ লাইট অন করেই হাঁটছে। হেঁটে হেঁটে তারা গাছগুলোর ভেতরে প্রবেশ করে আর দেখে ওটা একটা জঙ্গল, যার আশেপাশে কোনো পথ নেই। রিয়াজ আর নিলয় দুজনেই হতাশ হয়। তারা সেদিকে আর না এগিয়ে আবার পিছনে ফিরে আসে। এই রাতের মধ্যে কোনো দিকে না যাওয়াই ভালো হবে। পথ হারিয়ে ফেললে আবার আরেক সমস্যা। একটা গাছের গোড়ায় বসে পড়ে নিলয় আর রিয়াজ। রাতটা এখানেই পার করা শ্রেয়, সকালে না হয় তারা কোনো বাড়ি খুঁজে নিবে। এদিকে গাছের গোড়াতেই একটা গাছের ডাল ভাঙা পড়ে আছে। রিয়াজ ব্যাগটা গাছের গোড়ায় রেখে ডালটা নিয়ে আসে আর তাদের সামনে ডাল ভেঙে ভেঙে আগুন ধরায়। অন্যদিকে নিলয় ব্যাগ থেকে একটা তাঁবু বের করে, যেটা দেখে রিয়াজ অনেকটাই অবাক হয়। রিয়াজ নিলয়কে প্রশ্ন করে বসে, কিরে, তুই এই তাঁবু কোথায় পাইলি? অলৌকিকভাবে উপকার হওয়া যাকে বলে আর কি। আজকে 15 তারিখ, আগামী 25 তারিখে কক্সবাজার আমাদের একটা ট্যুরের আয়োজন করা হয়েছিল, তাও একটা পাহাড়ের চূড়ায়। তাই আমি আগে থেকেই এই তাঁবু কিনে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন মনে পড়তেছে তাঁবুটার কথা, আর চেক করতে দেখি ব্যাগে আছে। কখনো কখনো নিয়তি আমাদের না চাইতে অনেক কিছু সাহায্য করে ফেলে, আবার কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে। বুঝলাম না ঠিক। তুই এত বুঝে বা কী করবি? তাঁবু ঠিক কর, প্রচুর ঘুম পাচ্ছে, একটা ঘুম দিয়ে ফেলি। নিলয় গাছের গোড়াতেই তাঁবুটা খোলে। অনেকটাই বড় তাঁবু। রিয়াজ তাঁবু দেখে নিলয়কে আবার বলল, তাঁবু এত বড় কেন? এটা তো 2-3 জনের হজম করতে পারবে। রিয়াজের কথায় নিলয় তাঁবু ঠিক করতে করতে বলল, আমি আদিতাকে নিয়ে যেতাম, অনেক চেষ্টা করেও তাকে নিয়ে মন মতো ঘুরতে পারিনি। যেহেতু এইটা কলেজ থেকে, তাই আদিতের সাথে ভালো একটা সময় কাটানোর চান্স পাবো। রিয়াজ মুচকি হাসে। তবে আর যাই হোক, আদ্রিতার উছিলায় এখন দুজনেই তাঁবুতে ঘুমোতে পারবে। যদিও সাইজে অনেক বড় তাঁবু। বাহিরে আগুন চালিয়ে ওরা দুজনেই তাঁবুর ভিতর ঢুকে পড়ে। ব্যাগ তাঁবুর ভেতরে রেখেই নিলয় শুয়ে পড়ে। রিয়াজ ব্যাগ থেকে খাতা আর কলমটা বের করে। এই অবধি যা হয়ে এসেছে তা লেখার জন্য। চোখ হায়নার মতো খাতার উপর ফেলে দিয়ে রিয়াজ ড্রাইভার সহ নদীর ঘটনাটা উল্লেখ করা শুরু করে। তাদের সাথে কি কি হচ্ছিল সবই। লেখার মাঝে হঠাৎ রিয়াজ অনুভব করে তাঁবুর বাহিরে কারো হাঁটার শব্দ। কলম সাথে সাথে দাঁড় করে ফেলে রিয়াজ। কান পেতে শুনতে চাচ্ছে বাহিরে কি হচ্ছে।
এদিকে বাহিরে যে আগুন চালিয়েছিল তা হয়তো এখনো চলছে, আর এইটা দেখে কেউ আসেনি তো। এই ভেবে রিয়াজ আস্তে করে খাতা আর কলম রেখে তাঁবুর দরজার দিকে আসে হামাগুড়ি দিয়ে। তাঁবুর দরজায় যে চেইন লাগানো তা মাত্র 1 ইঞ্চি নামিয়ে চোখ দিয়ে দেখার চেষ্টা করছে বাহিরে কে, কিন্তু এখন হাঁটার শব্দটাও বন্ধ হয়ে গেছে। রিয়াজ বেশ অবাক হয়, কারণ বাহিরে মানুষও থাকতে পারে, আবার অশরীরীও থাকতে পারে, কিন্তু নিজের চোখে না দেখে শিওর হতে পারছে না রিয়াজ। এইবার যখন হাঁটার শব্দটাই নেই, রিয়াজ আবার চেইন আটকে দিয়ে খাতা কলম নিয়ে বসে। তখন আবার কারো হাঁটার শব্দ রিয়াজের কানে এসে নড়া দেয়। রিয়াজ আবার কলম দাঁড় করিয়ে ফেলে। এইবারও সে এসে চেইন অল্প একটু নামিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু এইবারও হাঁটার শব্দটা বন্ধ হয়ে গেল। রিয়াজ এইবার চেইন না আটকিয়ে তাকিয়ে রইল বাহিরে। কিছুক্ষণ পর হয়তো আবার হাঁটার শব্দ আসবে। আনমনে বাহিরে তাকিয়ে থাকে রিয়াজ, আর তখনই রিয়াজের পেছন থেকে নিলয় ডাক দিয়ে বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম আমরা। রিয়াজ আচমকা পিছনে তাকায় আর দেখে নিলয় চোখ বড় বড় করে রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ ভয়ে কথাও বলতে পারছে না আর পালাতেও পারছে না। একই তাঁবুর মাঝে দুজন, আর নিলয়ের হঠাৎ কি হয়ে গেছে তা রিয়াজও বুঝে উঠতে পারে না। কিন্তু এরই মাঝে নিলয় সেখানেই হেলে পড়ে যায়, যেন বসার মাঝেই জ্ঞান হারায় সে। রিয়াজ চুপচাপ বসেই আছে, কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছে না। এদিকে নিলয় পড়ার সাথে সাথেই নাক ডেকে ঘুমানো শুরু করেছে, আর তখনই আবারও কারো হাঁটার শব্দ বাহিরে। রিয়াজ এইবার আর চেনের ফাঁক দিয়ে বাহিরে তাকাচ্ছে না, অলরেডি অনেক ভয় পেয়ে আছে সে। আর তখনই বাহির থেকে একটা বৃদ্ধ লোক বলল,